গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রায় 9,38,000 কোটি টাকার বাজেট মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন। যতটুকু আমাদের সামর্থ্য ছিল তার মধ্যে বাজেট করতে হয়েছে। সামনের দিকে একটা প্রসপারাস বাংলাদেশ দেখতে চাই, সেদিকে যাওয়ার একটা প্রচেষ্টা এখানে আছে। সীমিত সম্পদের বাজেটে জনগণকে স্বস্তি দেওয়ার প্রত্যাশা অর্থমন্ত্রীর। বিকেল 3টায় জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরের বাজেট প্রস্তাব উত্থাপন। বাজেটে দাম কমছে চাল, ভোজ্য তেল সহ 60টি নিত্যপণ্যের। তালিকায় ওষুধ, ডায়ালাইসিস ফিল্টার, সোলার, এসি, ফ্রিজ, স্বর্ণ। বাড়বে রড, প্লাস্টিক পণ্য সহ বিলাসবহুল গাড়ির দাম। অর্থনৈতিক গণতন্ত্রায়নের বাজেটে প্রথম যুক্ত হচ্ছে সৃজনশীল অর্থনীতি। ফ্ল্যাগশিপ প্রকল্পে থাকছে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড। অব্যাহত থাকছে সামাজিক নিরাপত্তার চলমান কর্মসূচি। ফিরে এলাম বিরতির পর। আপনাদের সঙ্গে আছে আমি অন্যয় কর্মকার, আর আপনারা দেখছেন এখন বাজেট। আর কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রীর তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকারের প্রথম বাজেট উত্থাপন করা হবে। 2026-27 অর্থ বছরের বাজেটের আকার ধরা হয়েছে 9,38,000 কোটি টাকা। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বাজেট পেশ করবেন। এর আগে সকালে সংসদ ভবনে বিশেষ মন্ত্রিসভা বৈঠকে অনুমোদন দিয়েছে সরকার। সে খবর জানাতে জাতীয় সংসদ ভবন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুস সাকিব। সাকিব, জানাবেন বাজেট প্রস্তাব উত্থাপন ঘিরে আসলে সংসদ ভবনে প্রস্তুতি কেমন দেখছেন? যেহেতু রাজনৈতিক সরকারের এটা বাজেট, যেহেতু মাঝখানে একটা অন্তর্বর্তী সরকার প্রায় 1.5 থেকে 2 বছর তারা আসলে সরকার চালিয়েছেন, তার পরপর যেহেতু বাজেট, ফলে বলাই যায় এই বাজেটকে ঘিরে মানুষের যেই আশা আকাঙ্ক্ষার প্রতিফলন সেটা আসলে বাস্তবায়ন যাতে হয় সেই প্রত্যাশা কিন্তু মানুষের রয়েছে। যারই ফলশ্রুতিতে আমরা সকাল নাগাদ দেখেছি যে সকাল 10টার মধ্যে আসলে যারা সংসদ সদস্য রয়েছেন কিংবা মন্ত্রী পরিষদ সদস্য রয়েছেন তাদের যেই উপস্থিতি সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি। সকাল 10টার পরপরই প্রায় 3 ঘন্টা কিন্তু বাজেটের জন্য যে অনুমোদন প্রক্রিয়া করতে হয় সেই অনুমোদনটি 3 ঘন্টা পর আসলে দেওয়া হয়েছে, যেখানে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সেই অনুমোদনটি হয়েছে। এবং এখনো মূলত 1 থেকে 1.5 ঘন্টার আসলে ব্রেক চলছে এবং ঠিক 3টা নাগাদই কিন্তু বাজেটের যে অধিবেশন সেটা শুরু হওয়ার কথা রয়েছে। এবং এই বাজেটে আসলে বক্তৃতা দিবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আশা করা হচ্ছে যে 9,38,000 কোটি টাকার যে বাজেট, সেই বাজেট আসলে মানুষের আশা আকাঙ্ক্ষার যে প্রতিফলন সেটা ঘটাবে। যদিও 9,38,000 কোটি টাকার যে বাজেট, তার মধ্যে প্রায় 2,43,000 কোটি টাকা ঘাটতি বাজেট রয়েছে, যেটা আসলে এই সরকারের শঙ্কার কারণ বলে অনেকে আসলে মনে করছেন। ফলে এই যে একটা বড় অঙ্ক, আসলে বিপুল অঙ্ক আসলে যেহেতু ঘাটতি বাজেট থেকে যাচ্ছে, যার ফলে বাজেট বাস্তবায়ন আসলে কতটা করা যাবে সেটা নিয়েও কিছুটা আসলে শঙ্কা রয়েছে। এবং প্রায় 2.5 লাখ কোটি টাকার যেই আসলে ঘাটতি বাজেট সেটা আসলে কোথা থেকে আসবে, কিংবা বৈদেশিক যে ঋণ, IMF থেকে যে ঋণ, কিংবা অভ্যন্তরীণ যে ব্যাংকগুলো রয়েছে সেই ব্যাংকগুলো থেকে আসলে কতটা সংস্থান করা যাবে সেই সব বিষয়েও কিন্তু আসলে নানা ধরনের চুলচেরা বিশ্লেষণ চলছে। আমরা ঠিক কিছুক্ষণ আগেই যিনি পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকিব, তার সঙ্গে কথা ছিল। তিনি যেটা জানাচ্ছেন যে যেহেতু সরকার মূলত মানুষের ম্যান্ডেট নিয়ে আসলে তারা সরকারে বসেছে, ফলে মানুষের আশা আকাঙ্ক্ষার কোনো ধরনের ঘাটতি যাতে না হয়, মানুষের যেই কর ছাড়ের বিষয়টি সেটা আসলে সর্বোচ্চ আকারে তারা দেখেছেন। এবং কিছু কিছু ক্ষেত্রে যাতে সব ক্ষেত্রে আসলে মানুষের যে দাম বাড়া কিংবা দাম কমার যে বিষয়গুলো সেগুলো আসলে নজর থাকে। ফলে তারা বলছেন যে যেই সব জিনিসপত্র আসলে দাম কমানো যায় কিংবা কর একেবারে না ধরা যায় সেই সব বিষয়ও কিন্তু তারা চুলচেরা আসলে বিশ্লেষণের পরপরই এই 9,38,000 কোটি টাকার যে বাজেট সেটা আসলে জাতির সামনে উপস্থাপন করতে যাচ্ছেন। এখনো পর্যন্ত আমরা দেখছি যে সংসদ সদস্য অর্থাৎ বিরোধী দলের যারা সদস্য রয়েছেন কিংবা সংসদ বিরোধী দলের যিনি
চিফ হুইপ রয়েছেন তাদের যে প্রবেশ সেটা কিন্তু আমরা দেখেছি। ঠিক কিছুক্ষণ আগে নাহিদ ইসলাম তিনিও কিন্তু প্রবেশ করেছেন এবং বিরোধী দলের যারা সংসদ সদস্য রয়েছেন তারা কিন্তু প্রবেশ করছেন। আমরা তাদের কাছে আসলে জানতে চেয়েছিলাম যে এই যে বাজেট দিচ্ছে সরকার, সেটা নিয়ে আসলে তাদের আশা আকাঙ্ক্ষা কিংবা প্রতিক্রিয়া কি। তারা যেটা বলছেন যে মানুষের প্রতিক্রিয়ায় কিন্তু তাদের আশা আকাঙ্ক্ষা কিংবা প্রতিক্রিয়া, ফলে তারা আসলে বাজেট ঘোষণাটা শুনতে চান, তারপরে কিন্তু প্রতিক্রিয়াটা জানাতে চান। এই ছিল জাতীয় সংসদ থেকে সবশেষ অন্যায়। নাজমুল সাকিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাজেট প্রস্তাব উত্থাপনের প্রস্তুতি নিয়ে সংসদ ভবন থেকে জানাচ্ছিলেন সহকর্মী নাজমুল সাকিব। এর আগে সকালে সংসদ ভবনে পৌঁছে অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, সব জনগোষ্ঠীকে বিবেচনায় রেখেই এবারের বাজেট প্রণয়ন করা হয়েছে। যতটুকু সামর্থ্য ছিল তা দিয়েই এই বাজেট করতে হয়েছে সরকারকে। বলেন, সীমিত সম্পদের মধ্যে দেশের জনগণকে স্বস্তি দেবে এবারের বাজেট। এই বাজেট স্বাভাবিকভাবে জনগণের প্রত্যাশা অনেক বেশি এবং আমরা চেষ্টা করেছি সীমিত সম্পদের মধ্যে থেকেও বাংলাদেশের প্রতিটি জনগণকে মাথায় রেখে এই বাজেট দেওয়ার চেষ্টা করেছি। এবং সবচেয়ে বেশি আমরা শুরু করেছি কাজটা একেবারে হতদরিদ্র যারা পিছিয়ে পড়া লোক আছে তাদেরকে মাথায় রেখে, এবং ক্রমান্বয়ে সকলের জন্য সকল গোষ্ঠীকে মাথায় রেখে সকলে যাতে এই অর্থনীতিতে অংশগ্রহণ করতে পারে, অর্থনীতির সুফল পায়, সেটা মাথায় রেখে বাজেট করেছে। এবারের বাজেটে যে কয়টি নতুন বিষয় যুক্ত হচ্ছে তার মধ্যে একটি সৃজনশীল অর্থনীতি খাত। এর আওতায় শিল্প ও সংস্কৃতি চর্চার সাথে জড়িতদের পাশাপাশি তরুণ, নারী এমনকি প্রতিবন্ধীদেরও মিলবে উদ্ভাবনী সহায়তা। আর এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে এখন যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তানজিলা খান মিম। মিম, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত। আলোচনাটা আসলে সৃজনশীল অর্থনীতি দিয়ে শুরু করা যাক, যে এটি আসলে সামগ্রিক অর্থনীতিতে কেন জরুরি এবং সৃজনশীল অর্থনীতির মতো একটি বিষয় আমাদের অর্থনীতিকে কিভাবে আরো সমৃদ্ধ করতে পারে। অনয়, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। আসলে এই যে আমরা সকাল থেকে এখন বাজেটে যেই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি, সেই বিষয়গুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ খাত হচ্ছে এই সৃজনশীল খাত। কারণ আপনি যত বেশি সৃজনশীল কর্মকাণ্ডগুলোতে চর্চা করবেন তত বেশি আপনার মননের বিকাশ হবে। এই যে যান্ত্রিক জীবন থেকে একটুখানি অবসরই পাই আমরা তখনই কিন্তু আমরা সৃজনশীল কাজগুলো করার চেষ্টা করে থাকি। তো সেই চেষ্টাটাকে আরও বেশি সহায়তা কিংবা আরও বেশি অনুপ্রেরণা দেওয়ার জন্যই কিন্তু এবছরের এই অর্থ বছরের বাজেটে কিন্তু ক্রিয়েটিভ অর্থনীতির বিকাশের জন্য অনেক বেশি পরিমাণের বরাদ্দ রাখা হয়েছে। আমরা একটু দেখতে চাই এই বাংলাদেশের জিডিপিতে এই খাতের অবদান রয়েছে, এবং সেই জায়গা থেকে আমরা কিন্তু বলবো যে এই পুরো সৃজনশীল অর্থনীতি এই খাতটিতে বরাদ্দ থাকতে পারে 300 কোটি টাকা, যেখানে থিয়েটার, সংস্কৃতি, সঙ্গীত, চিত্রকলা এবং কৃত্রিম গয়নার মতো সৃজনশীল উন্নয়ন। আপনি দেখবেন এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক বেশি উদ্যোক্তা যারা নিজেদের মতো করে শাড়ি তৈরি করছে, হাতে বানানো গয়না তৈরি করছে, একদমই তাই, এবং তারা তাদের নিজেদের একটা পরিচয় তৈরি করার জন্য কিন্তু চেষ্টা করছে। তো সেই চেষ্টাটাকে আরো বেশি অনুপ্রেরণা দিতে এবং সহায়তা দিতেই কিন্তু এই বরাদ্দটি রেখেছে সরকার। কামার, কুমার, তাঁতি সহ প্রান্তিক জনগোষ্ঠীকে অর্থনীতির মূলধারায় আনার উদ্যোগ নিয়েছে সরকার। ঢাকার পূর্বাঞ্চলে হতে পারে 160 একর জায়গার উপর সৃজনশীল বিনোদন কেন্দ্র, অর্থাৎ যেখানে সকলে মিলে সেই যে সৃজনশীল এই যান্ত্রিক জীবন থেকে বের হয়ে একটা সৃজনশীল চর্চা তারা করতে পারবে, সেখান থেকে একটা অবসর সময় কিংবা বিনোদনের একটা হাব তৈরি করার মতো একটি তারা তৈরি করছে। ঢাকা সহ বড় শহরগুলোতে থিয়েটার জেলা গড়ে তোলার পরিকল্পনা সরকার করেছে, এবং সেক্ষেত্রে কিন্তু আসলে বিভিন্ন জেলায় একটি করে, প্রতিটি জেলায় একটি করে শিশু একাডেমি এবং একটি করে শিল্পকলা একাডেমি, যেটি খুবই গুরুত্বপূর্ণ একটি জাতির কিংবা একটি যারা স্থানীয়রা রয়েছেন তাদের মেধা বিকাশের উন্নয়নে। জিডিপিতে এর অবদান হবে কমপক্ষে 1.5%। এটি তো আমরা বলছিলাম সৃজনশীল অর্থনীতির কথা। এছাড়া এবারে যদি আমরা একটু বলতে চাই যে অন্য একটি খাত, সেটি হচ্ছে যে তরুণ, নারী, প্রতিবন্ধী ও উদ্ভাবনী উদ্যোক্তা সহায়তা। এই অর্থ বছরের 2026-27 অর্থ বছরে সেখানে সকল প্রকার ফ্রিল্যান্সিং আয় করমুক্ত থাকবে। কন্টেন্ট ক্রিয়েশন হতে আয়কে করমুক্ত। আমরা অনেক নতুন কন্টেন্ট ক্রিয়েটর এখন কিন্তু দেখতে পাচ্ছি, নতুন করে যারা অনুপ্রেরণা পাচ্ছে, এবং তারা এই যেই টাকাটা আয় করবে সেই ডলারে যেন কোনো ট্যাক্স না যুক্ত হয়। এটা আসলে ফ্রিল্যান্সারদের অনেক দিনের একটা দাবি ছিল, এবং একদমই তাই। এতে করে কিন্তু আসলে যারা নতুন তরুণ উদ্যোক্তারা রয়েছেন কিংবা নতুন যারা ফ্রিল্যান্সিং করছেন কিংবা ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েশনে আসতে চাচ্ছেন, তারা কিন্তু অনেক বেশি ইন্সপায়ার্ড হবেন। স্টার্টআপ, উদ্ভাবনী উদ্যোগ ও প্রযুক্তি নির্ভর ব্যবসার টার্নওভার ট্যাক্স একদমই
মুক্ত করা হয়েছে 0%। এসএমই উদ্যোক্তাদের 50 লাখ টাকা পর্যন্ত টার্নওভার করমুক্ত করা হয়েছে। এটি কিন্তু বিপুল পরিমাণের একটি অর্থ। আপনি নিশ্চিতভাবে আমার সঙ্গে একমত হবেন যে এসএমই উদ্যোক্তারা 50 লাখ টাকা পর্যন্ত আয় করার পরে তাদের টার্নওভার করমুক্ত থাকবে ওই পর্যন্ত 50 লাখ টাকা পর্যন্ত। এছাড়া সেই উদ্যোক্তাদের মধ্যে যদি নারী ও প্রতিবন্ধী উদ্যোক্তা হয় তখন তারা 70 লাখ টাকা পর্যন্ত টার্নওভার করমুক্ত, তাদের ক্ষেত্রে আরো 20 লাখ টাকা পর্যন্ত অতিরিক্ত। একদমই তাই। তানজিল, আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, সৃজনশীল অর্থনীতির নানা দিক নিয়ে আমাদের সাথে বিশ্লেষণে যুক্ত ছিলেন তানজিলা খানবিম। এবারের বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্য, ঘাটতি ও ঋণ ব্যবস্থাপনা কেমন হচ্ছে শোনা যাচ্ছে। করমুক্ত আয়সীমা বাড়ছে। এছাড়া বাজেটে নতুন কর ও ভ্যাট কোথায় কোথায় বসছে, কত হারে বসছে, এসব নিয়ে আলোচনা করতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী সাজিদ আরাফাত। সাজিদ, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। সাজিদ, এবার তো আমাদের করমুক্ত আয়সীমা বাড়ানো হচ্ছে। এটি আসলে যে আমাদের উচ্চ মূল্যস্ফীতির যে অর্থনীতি, সেটিতে আসলে একটি স্বস্তির নিঃশ্বাস ফেলবে কিনা? অনয়, আপনাকে ধন্যবাদ। শুরুতেই যেটি বলে রাখতে চাই যে আপনি বললেন রাজস্ব আদায়ের যে চ্যালেঞ্জ, সেটি সরকারের একটি বড় চ্যালেঞ্জ। অর্থাৎ আমরা দেখেছি যে মোট যে বাজেটের অঙ্ক, সেখানে ঘাটতি বাজেট রয়েছে 2 লাখ কোটি টাকারও বেশি। এই অর্থ কোত্থেকে আসবে সেটি বড় প্রশ্ন। সরকারের দুটো জায়গা আছে, একটি বৈদেশিক খাত এবং অভ্যন্তরীণ খাত। এই দুটি খাত থেকেই কিন্তু এই রাজস্ব আদায়ের বিষয়গুলো সরকার সেখান থেকে চেষ্টা করবে যে এই ঘাটতি বাজেট কমানোর। বিশেষ করে অনুদান আছে, আইএমএফ কিংবা বিদেশি যে দাতা সংস্থাগুলো আছে সেখান থেকে ঋণের বিষয় আছে, অভ্যন্তরীণভাবে ব্যাংক থেকে ঋণের যে বিষয়গুলো আছে, ব্যাংক থেকে ঋণ নিয়ে সরকার পরিচালনা করা বা এই বাজেট ঘাটতি পূরণ করার যে বিষয়গুলো আছে সেগুলো নিঃসন্দেহে চ্যালেঞ্জিং। এবং যেটি বলছিলেন আপনি যে করমুক্ত আয়সীমা সেটিও বাড়ছে, সেটি আমরা দেখব। আগে আমরা একটু বিশ্লেষণ করতে চাই বাজেটের যে লক্ষ্যমাত্রা রয়েছে, সেই রাজস্ব বাজেট 2026-27 অর্থ বছরে আমরা একটু খাত ভিত্তিক আলোচনা করে দেখতে চাই। রাজস্ব আয় 6,95,000 কোটি টাকা। এনবিআর এর যে আয়, সেখানে আমরা দেখছি যে 6,04,000 কোটি টাকা। রাজস্ব অর্থাৎ এই যে কর যে দিয়ে থেকে আমরা যে মূল্য সংযোজন কর থেকে শুরু করে বিভিন্নভাবে আবগারি শুল্ক কিংবা অন্যান্য যে শুল্কগুলো রয়েছে, সব মিলিয়ে রাজস্ব আয় সরকারের এখানে লক্ষ্যমাত্রা 6,95,000 কোটি টাকা। এনবিআর এর যে আয়, সেখানে আমরা দেখছি যে 6,04,000 কোটি টাকা। এবং এনবিআর বহির্ভূত আয় কিন্তু রয়েছে, অনেকগুলো খাত রয়েছে এনবিআর বহির্ভূত। আমরা যখন সড়ক পথে যাই, সেতুতে টোল দেই কিংবা অন্যান্য যে বিষয়গুলো রয়েছে বিভিন্নভাবে টোল দেয়া বা যে করগুলো দিয়ে থাকি, সেগুলো এনবিআর বহির্ভূত। সেখানে 25,000 কোটি টাকা লক্ষ্যমাত্রা ঠিক করেছে সরকার। এবং কর ব্যতীত প্রাপ্তি এখানে আমরা দেখতে পাচ্ছি যে 66,000 কোটি টাকা। এই মোটা দাগে এভাবেই কিন্তু সরকার তাদের যে রাজস্ব আয়ের যে লক্ষ্যমাত্রা, সেই লক্ষ্যমাত্রা পূরণ করবে। আমরা আরও একটি বিশ্লেষণে যেতে চাই পরবর্তীতে। আরেকটি বিষয় দেখব আমরা, বাজেটে ঘাটতি এবং ঋণ। যেটি বলছিলাম যে ঘাটতি 2,43,000 কোটি টাকা, 2 লাখ কোটি টাকারও বেশি। এবং বিদেশি উৎস বলছিলাম, যেটি অভ্যন্তরীণ উৎস, সেখান থেকে আসবে বিদেশি উৎস থেকে 1,16,000 কোটি টাকা। এবং অভ্যন্তরীণ উৎস থেকে সরকার আহরণ করবে 1,27,000 কোটি টাকা। এর মধ্যে ব্যাংক রয়েছে, ব্যাংক থেকে আমরা দেখি যে বিভিন্ন সময় সরকার ঋণ নিয়ে থাকে, যদিও সেটি সুদ দিতে হয়, সেই ঋণের পরিমাণ অনেক সময় বেশি বেড়ে যায়। এবং যত বেশি বেড়ে যাবে তত বেশি কিন্তু নেতিবাচক প্রভাব পড়বে, বিনিয়োগ কমে যাবে। সেটি আমরা দেখছি যে 1,12,000 কোটি টাকা ব্যাংক থেকে তারা নেবে ঋণ। এবং সঞ্চয়পত্র এবং অন্যান্য উৎস থেকে 15,000 কোটি টাকা আসবে। সঞ্চয়পত্র অর্থাৎ মানুষের জমানো যে সঞ্চয়পত্র রয়েছে, সেখান থেকেও কিন্তু সরকার ঋণ নিয়ে থাকে এবং সেটির পরিমাণও আমরা দেখছি যে 15,000 কোটি টাকা। পরবর্তীতে আমরা আরও একটি বিশ্লেষণ করতে চাই বাজেটের যে আপনি করমুক্ত আয়সীমার কথা বলছিলেন, সেটি একটু বিশ্লেষণ করি। করদাতার যে বিষয়গুলো রয়েছে, এখানে সাধারণ করদাতা আপনি আমরা যারা 3,50,000 টাকার নিচে বা এর মধ্যে যারা আয় করি, তারা কিন্তু এই করমুক্ত আয়সীমার মধ্যেই, অর্থাৎ আরো 25,000 টাকা দিতে হয় না, সেটি বাড়ানো হয়েছে 4.25 লাখ টাকা। আমরা দেখছি যে 3,75,000 টাকা। এটি নিঃসন্দেহে সাধারণ মানুষের একটি স্বস্তির জায়গা। এছাড়াও নারী এবং যারা সিনিয়র সিটিজেন রয়েছেন 65 বছরের বেশি, তাদেরকেও কিন্তু সুবিধার আওতায় আনা হয়েছে। এটি সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়। একটি 4 লাখ টাকা যেটি ছিল চলতি অর্থবছর 2025-26-এ, সেটি
2026-27 অর্থ বছরে 25,000 টাকা বাড়ানো হয়েছে 4,25,000 টাকা, এবং গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা তাদের সম্মানার্থেও কিন্তু আমরা দেখছি যে 25,000 টাকা বাড়িয়ে সেটি 5,25,000 করা হয়েছে, যেটি 5 লাখ পর্যন্ত ছিল। গেজেটভুক্ত জুলাই যোদ্ধা, অর্থাৎ এই যে জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময়ে যে রাজনৈতিক পট পরিবর্তন হলো, সেটি তো আগে ছিল না, সেটি নতুন করে যুক্ত হয়েছে। এটিও জুলাই যোদ্ধাদেরকে সম্মান জানানোর একটি প্রক্রিয়া আমরা দেখছি সরকারের, সেটি 5,25,000 টাকা পর্যন্ত 2026-27 অর্থ বছরে তাদেরকে করমুক্ত আয়সীমার মধ্যে রাখা হয়েছে, এবং প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গকেও কিন্তু এই সুবিধার আওতায় আনা হয়েছে। 4,75,000 টাকা ছিল, সেটি কিছুটা বাড়িয়ে 5 লাখ টাকা পর্যন্ত করা হয়েছে। অর্থাৎ এই মানুষগুলোই করমুক্ত আয়সীমার মধ্যে থাকবে, এটি সরকারের একটি উল্লেখযোগ্য সাজিদ আরাফাত, অবদান। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা পরবর্তীতে আবারও বাজেটের অন্য কোনো আলোচনা নিয়ে আপনার সাথে যুক্ত হব। দর্শক, লক্ষ্যমাত্রা, ঘাটতি এবং ঋণ ব্যবস্থাপনা নিয়ে আমাদের সাথে চমৎকার বিশ্লেষণে যুক্ত ছিলেন সহকর্মী সাজিদ আরাফাত। এখন বাজেটের এই পর্যায়ে আমরা চলে যাচ্ছি আমাদের অপর স্টুডিওতে, যেখানে আছেন অধ্যাপক শর্মিন নীলর্মী। আমরা বাজেটের অন্যান্য বিষয় নিয়ে আলোচনায় আবারও একটু যুক্ত হতে চাই অধ্যাপক নীলর্মীর কাছে। দর্শক মণ্ডলী, ফিরছি বাজেটের আলোচনায়। আবার আমাদের সাথে আছেন ডক্টর ওয়ারেসুল করিম, উনি ডিন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, বিজনেস এবং ইকোনমিক্স ফ্যাকাল্টির। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আলোচনায়। বাজেট 3টার সময় পেশ হতে যাচ্ছে। বাজেটের কিছু ইন্টেলিজেন্স তো আমাদের কাছে আছে, তার প্রেক্ষিতে আপনার কাছে জানতে চাচ্ছি এবারের বাজেটের যে ঘাটতির যে বিষয়টা রয়েছে, আয় মানে করের লক্ষ্যমাত্রা, রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা যেভাবে নির্ধারণ করা হয়েছে এবং সেটা আদায় করবার ক্ষেত্রে সক্ষমতা, তার সাথে সাথে একটু চ্যালেঞ্জের দিকে যদি আরেকটু যাই, আমাদের যে বৈদেশিক ঋণ এবং সেই ঋণ ফেরত দেওয়ার সক্ষমতা, সব কিছু মিলিয়ে বাজেট সম্পর্কে আপনার এবারের ধারণাটা একটু জানতে চাচ্ছি। আমি জানি যে আপনি অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্সিংয়ের লোক, ফলে অর্থায়নটা আপনার কাছে একটু বুঝতে চাচ্ছি। থ্যাংক ইউ আপা, আপনার দর্শকদের শুভেচ্ছা। আপনি বেসিক মানে হাইলাইটসগুলো প্রথমে আপনি মেনশনড। আমি মনে করি বাজেটটা উচ্চাভিলাষী বলা যায়, অ্যাম্বিশাস, এবং এটা ওয়েদার ইটস গুড ও ব্যাড সেটা আমি এখনই বলছি না। 9,38,000 কোটি টাকা, জি, গতবারের বাজেটের চেয়ে প্রায় 18 to 19% বেশি। আর গতবার অ্যাকচুয়াল ইমপ্লিমেন্টেশন, গতবার বাজেট সাইজ যদিও 7,88,000 শেষ পর্যন্ত, জি, মানে যেটা সংশোধিত রিভাইজড বাজেট, জি, কিন্তু আসলে অ্যাকচুয়াল ইমপ্লিমেন্টেশন কিন্তু 7 লক্ষের চেয়ে বেশি মনে হয় না হবে, কারণ আমাদের রেভিনিউ কালেকশন ওয়াজ ভেরি পুয়ার। জি, এবং যদি বড় করিও সো আপনি যদি 7 লাখ মানে 7 ট্রিলিয়ন টাকা, 7 লক্ষ কোটি টাকা যদি গতবারের অ্যাকচুয়াল এক্সপেন্ডিচার এবং অ্যাকচুয়াল কনসামশন যদি ধরেন, জি, সে তুলনায় 9,38,000 ইজ অলমোস্ট 45% জাম্প। জি, রেভিনিউতে আমি দেখতে পাচ্ছি অ্যাগেইন মোর দেন 40%, কারণ রেভিনিউ কালেকশনের গতবারের রেভিনিউতে প্রায় 45% মতো একটা উল্লম্ফন ঘটেছে। এটা যে কোনো বিজনেসের জন্য, বাংলাদেশ তো হঠাৎ করে এমন কোনো মানে র্যাডিক্যাল কোনো ফাইন্যান্সিয়াল সার্ভিসেস সেক্টর বা ম্যানুফ্যাকচারিং এমন যদি হতো যে আমরা হঠাৎ ধরুন গোল্ড মাইন, যে গোল্ড রাশ, তাই না, অনেক সময় আপনি আফ্রিকার কোনো দেশে সিয়েরা লিওন বা এক সময় নাইজেরিয়াতে তেল পাওয়া গেল, আমাদের নিউজিল্যান্ডে এক সময় ছিল ওটাগো গোল্ড রাশ বলা হতো, যে ওটাগোতে যখন স্বর্ণের স্বর্ণের খনি আবিষ্কার হলো, তো ওটাগো বিকেম বিগার দ্যান অকল্যান্ড। এটা রেটোরিক্যালি বলছি। এখন বাংলাদেশে তো এমন কিছু হয়নি, আমরা তেলের খনি বা সোনার খনি কোনো কিছু পাইনি। তাহলে 45% রেভিনিউ কার থেকে আসবে, বা আনতে পারলেও আপনার এটা নেওয়া ইকোনমিক সেন্স মেক করে কিনা, তাই না? যেমন ধরুন আমি দুজনে অধ্যাপক, আমরা বেতন পাই, আমরা অলরেডি এবছর মানে ট্যাক্স বেশি দিচ্ছি। আপনি নিশ্চয়ই মানে নোটিস করার কথা গত মার্চ এপ্রিলের পর থেকে। সো আমাদের কাছ থেকে হয়তো চাইলে, যেহেতু আমরা অসহায় এই মুহূর্তে, মানে বেতন তো আমাদের অ্যাট সোর্স কেটে নেওয়া হয়, জি, উই পে ট্যাক্সেস অ্যাট সোর্স, তাই না? সো পে অ্যাজ ইউ আর্ন, সেজন্য আপনার কোনো ডিসক্রিপশন সেখানে নেই। আপনি যে পরে দেবেন একটা দোকান মালিকের মতো বা একজন ব্যবসায়ীর মতো, যে আপনি আপনার ইনকাম আপনার ইচ্ছা মতো আপনি অ্যাকাউন্টিং করে অডিটিং করে, ব্যবসায়ী এআইটি দিতে হয়, কিন্তু হ্যাঁ অডিটিং এর একটা সুবিধা আছে, এআইটি দিতে হয়, কিন্তু চাইলে সে তার টোটাল রেভিনিউ তার মতো করে সে ম্যানিপুলেট করতে পারে। যেখানে ধরুন ইম্পোর্ট যদি হয় বা
এক্সপোর্ট যদি হয় তখন জি। তখন আমরা উই ক্যান্ট। অর্থাৎ কর জাল বিস্তৃত করেও এই কর আদায়ের লক্ষ্যমাত্রা অর্জিত হবে কিনা সেখানে সন্দেহ থেকে সেখানে বিশাল সন্দেহ আছে। ওই যেটা বললাম যে যারা মানে স্থির জবে আছে, জি তাই না, সেটেলড জব, সেটেল একটা পে, তাদের কাছ থেকে আপনি নিতে পারবেন। জি সো পরে আমি আসছি whether it makes economic sense, কারণ আমাদের ডিসপোজেবল ইনকাম কমানো কি মানে ভালো সরকারের মানে একটা বৈশিষ্ট্য কিনা। কিন্তু এর বাইরে যারা ধরুন সেলফ এমপ্লয়েড, ধরুন একটা ল ফার্ম, একটা লয়ার, একজন ডাক্তার, একটা হসপিটাল, একটা প্রাইভেট হসপিটাল, এই যে হিউজ যে আপনি রিটেল সেক্টর আমাদের, তার বাইরে আরও ইনফর্মাল সেক্টর আছে। এই রিটেলের এদের অ্যাকাউন্টিং কে রাখে, তাই না? আমরা লার্জ কর্পোরেশনসগুলারই 2 দিন আগে আপনি পেপারে দেখে থাকবেন যে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের কাছ থেকে সরকারি স্ট্যাটিউটরি প্রায় 328টা প্রতিষ্ঠানের কাছে তারা অ্যাকাউন্টস, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস চেয়েছে এবং মাত্র 102টা সেটা জমা দিয়েছে। তো দিজ আর বিগ অর্গানাইজেশনস, সেখানে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট আছে, তারা দেয়ার মানে গভর্নমেন্টের কথা তারা রাখতে বাধ্য, তারপর তো দেয় নাই। এবং ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল কিন্তু একটা স্ট্যাটিউটরি বডি। তো এই জন্য বলছি যে ধরুন একটা বিস্কিট ফ্যাক্টরি, একটা কারখানা, ইভেন গার্মেন্টস, তার রেভিনিউ কে খবর রাখবে? সো এটা একটা সাইড। দ্বিতীয় হলো যে অর্থাৎ এনফোর্সমেন্ট কিভাবে করব চ্যালেঞ্জ, অলমোস্ট দ্বিতীয় বলছিলেন মানে ইনসারমাউন্টেবল চ্যালেঞ্জ। আর সেকেন্ড কথা হচ্ছে যে ইয়ার টু ইয়ার বাজেটের যে গ্রোথ হওয়ার কথা, আমি মনে করি বাজেট 2-3টা কারণে বাড়া উচিত। একটা হচ্ছে যে ইনফ্লেশন, ধরুন আপনার আমার সবার বেতন বাড়ছে একটু করে, বাড়ি ভাড়া বাড়ছে, সো সরকারেরও সরকারি যে সার্ভিসগুলো সরকার প্রোভাইড করে, যাদেরকে বেতন দেন, সেখানে বেতন ভাতা তো বাড়ছে। সো সরকারের একটা মানে নর্মাল বা অর্গানিক গ্রোথ একটা দরকার। ইট কুড বি 7 to 9%। এরপর অ্যাসপিরেশনাল যে গ্রোথ, যে আপনি ডেফিনেটলি ক্ষমতায় আসার পর বা দায়িত্ব নেওয়ার পর আপনি চাবেন যে টু ডু সামথিং নিউ। তাহলে আপনি এখন যদি জাহাঙ্গীরনগরের ভিসি হন বা বাংলাদেশের শিক্ষামন্ত্রী হন বা আমাদের ইউনিভার্সিটিতে ভিসি হিসেবে আসেন, আপনার নিজস্ব কিছু ড্রিম থাকবে। তো সেটা বর্তমান সরকারের থাকারই কথা। তো সেটার জন্য আপনি কতটুকু অ্যাসপিরেশনাল গ্রোথ, এটা খুব অ্যাম্বিশাস হতে পারতো যদি আমরা ওই যে বললাম তেলের খনি পেতাম, করা যায়, কিন্তু এটাও আমি মনে করি 7%-এর বেশি হওয়ার দরকার নেই, তাই না? তাহলে 7 + 7, 8 অ্যাবাউট ধরুন 15%। 15-এর সাথে আর যদি আপনি ওই যে ডেট যে আমাদের আছে, ডেটের ইন্টারেস্ট পে করতে হয়, প্রতি বছর কিন্তু এটাও একটা নিউ এক্সপেন্স। মানে আপনি এখন এবার তো মারাত্মক অবস্থা, এবার টোটাল বড় করবে সরকার অলমোস্ট 1,02,3,000 কোটি টাকা, কিন্তু ইন্টারেস্ট পে করবে নিয়ারলি 1,30,000 কোটি টাকা। তার মানে এফেক্টিভলি কিন্তু সরকার বড় করছে না, বুঝতে পেরেছেন? মানে তার আসলে কোনো ফ্রি ক্যাশ ফ্লো নেই। আমরা নতুন বরোইং এর তুলনায় ডেট সার্ভিসিং শুধু ডেট সার্ভিসিং কস্টই বেশি, তারপর তো প্রিন্সিপাল রিপেমেন্ট তো এখনো সেখানে হাতে দিলাম না। তার মানে আমরা এমন একটা মানে ভিশাস সাইকেলে আমরা আটকা পড়েছি, এক ধরনের ডেট ট্র্যাপ। সো এই অবস্থায় আপনার একটা উপায় হলো, মানে আপনি হয়তো এক পর্যায়ে যাবেন যে গ্রোথ থেকে, আমি বারবার বলার চেষ্টা করি যে ডেফিনেটলি রেভিনিউ বাড়াতে হবে, বাট দ্যাট রেভিনিউ শুড নট কাম ফ্রম দ্য এক্সিস্টিং ট্যাক্স পেয়ার্স অর ইভেন মানে ইয়েস নিউ ট্যাক্স পেয়ার্স, নিউ ট্যাক্স ইম্পোজ না করে যারা ট্যাক্স দিচ্ছে না, টোটালি দিচ্ছে না বা কম দিচ্ছে, ফাঁকি দিচ্ছে, ডেফিনেটলি আপনার আমার পরিচিত আমাদের নেইবার্সরাই আছে, অনেক ডাক্তার আছে, আমরা জানি না তাদের ইনকাম কত। অনেক মানুষ আমাদের ল্যান্ডলর্ড যারা ধরুন 10টা 20টা অ্যাপার্টমেন্টের মালিক, তার মিনিমাম মানে 4-5 লাখ টাকা সে শুধু বাসা ভাড়া পান, তাহলে বছরে 60 লক্ষ টাকা, কিন্তু খুঁজে দেখেন তার রিটার্নে 2 লক্ষ টাকা 3 লক্ষ টাকা দেখাচ্ছে। এই যে বাংলাদেশের যে হিউজ যে মানে ফাইন্যান্সিয়াল মানে রিয়েল অ্যাসেটস বা রিয়েল এস্টেট অ্যাসেটস, এগুলো তো কেউ না কেউ মালিক আছে। খেয়াল করুন, আপনি যেখানে হাত দেবেন একজন ওনার কিন্তু পাওয়া যাবে। দখল করতে যান, দেখবেন যে একজন এসে দাঁড়াচ্ছে। ইভেন একটা স্লাম যদি আপনি যান, তো তাহলে সেগুলোকে আমরা যদি অটোমেশনের আওতায় আনতে পারতাম বা একটা ডেটাবেস ক্রিয়েট করতে পারতাম। কিছু উদ্যোগ নেওয়া হচ্ছে, ডিজিটাইজেশন ব্যাংকিং সিস্টেমের, অটোমেশনের উদ্যোগ গত বাজেটেই বলেছে। ব্যাংকিং সেক্টরে ব্যাংকের সাথে এনআইডি যুক্ত করে নতুন অ্যাকাউন্ট ওপেন করলে এনআইডি নাম্বার, বাট ইট শুড বি কম্প্রিহেন্সিভ এন্ড অ্যাক্রস দ্য বোর্ড। ধরুন আপনি সঠিকভাবে এটার ঢাকা শহরের আপনি বলবেন যে ঢাকা শহরের সবগুলো অ্যাপার্টমেন্ট টু স্টার্ট উইথ, অথবা শুরুতে আপনি কতগুলো নেইবারহুড ঠিক করতে পারেন। আচ্ছা, এখন আমি একটু আপনার কাছ থেকে জানতে চাই, যেহেতু আপনি ফাইন্যান্সিং এর লোক, আমার যে ব্যাংক বরোইং করছেন গভর্নমেন্ট তো ব্যাংক থেকে বড় করছে, তাতে করে ব্যক্তি খাত সেখানে যে ক্রেডিট গ্রোথ, এটা অনেকে বলে যে একটা ক্রাউডিং আউট ইফেক্ট,
হ্যাঁ, একটা সমস্যা হচ্ছে, আরেকটা হচ্ছে ক্যাপিটাল মার্কেটের ক্ষেত্রে আপনি কোনো আশা দেখছেন কিনা? মানে ক্যাপিটাল মার্কেট তো একটা মধ্যবিত্তদের আশার জায়গা হতে হবে। ডক্টর নীলোরি, আপনি একদম মানে ইউ হিট দ্য রাইট বাটন, যে আমরা ক্যাপিটাল মার্কেট শুড বি আওয়ার সোর্স অফ লং টার্ম ফিন্যান্সিং, তাই না? আপনি স্টেডিয়াম বানাবেন, সুইমিং পুল বানাবেন, নিউ সে ডর্ম বানাবেন আপনার ইউনিভার্সিটির জন্য, এ ধরনের জায়গায় বা হসপিটাল ধরুন নতুন করে একটা ওয়ার্ড বানাবে, একটা তার কিন্তু ক্যাপিটাল মার্কেটে যেতে পারতো। কিন্তু এখানে আমরা প্রত্যেক বাড়ির মানে একই ধরনের গদ বাঁধা কথা শুনি যে ক্যাপিটাল মার্কেট শুড বি দ্য প্লেস টু গো, এবং ক্যাপিটাল মার্কেটে যারা পার্টিসিপেন্টস ওনারাও সরকারের কাছে প্রতিবাদ দাবি করেন যে সরকারেরই ভালো ভালোগুলো, তাই না, যেগুলো গোল্ড মাইন এরকম তো নিয়েছে আমরা সরকারের অনেকগুলো, যেমন ইস্টার্ন কেবলস সরকার মানে বিসিআইসির অনেকগুলো প্রজেক্ট কিন্তু আমরা প্রাইভেটাইজ করে এই মানে মার্কেটে এনেছি, যেমন পূবালী ব্যাংক অ্যান এক্সাম্পল, উত্তরা ব্যাংক আরেকটা এক্সাম্পল, এগুলো কিন্তু আমরা এনেছিলাম। কিন্তু প্রবলেম হচ্ছে এগুলো আনার পর বা ওই যে প্রাইসিং হয়েছে, যেমন কোহিনুর কেমিক্যাল, আপনি চিন্তা করে দেখুন কোহিনুর কেমিক্যালের মতো এত মানে একটা ইটস এ প্রাইজ প্রপার্টি, তেজগাঁর যে জায়গায় ওদের ল্যান্ড, এটা এখন কার মালিকানায়, এবং সেখানে আমরা সরকার বলতে জনগণ কত টাকা তার মানে আপনার যে বাড়িটা আমি প্রাইভেটাইজ করে মার্কেটে দিচ্ছি, আপনার ল্যান্ডের দামও আপনি পাচ্ছেন না। ফ্যাক্টরি বা অন্যগুলো আদমজি তো সেই মানে এক ধরনের মোটামুটি প্রগতিশীল একটা সরকার ছিল, যখন আদমজিকে ডিসম্যান্টেল করা হলো, আওয়ামী লীগ ছিল, এখন আদমজি, ইস্পাহানি, আহমেদ বাউনি এগুলো এখন কোথায়? আদমজি প্রাইভেটাইজ তো হলো না, আদমজির ওখানে কতগুলো প্লট এখন। তাহলে আপনার কাছে আমার সুনির্দিষ্ট প্রশ্ন থাকবে যে বাজেট থেকে আমি ক্যাপিটাল মার্কেটে কি সিগন্যাল দিব? বাজেটের মধ্যে এটার কি এলিমেন্ট? বাজেটের মধ্যে আপনি এখন 2.5% ট্যাক্স রিবেট আছে, যে আপনি যদি লিস্টেড হন তাহলে আপনি ট্যাক্স পে করেন কম, এবং আমি মনে করি এটাও আমি মানে অ্যাজ অ্যান ইকোনমিস্ট আমি বলবো ইটস নট ফেয়ার না। কেন জানেন? আপনি সবচেয়ে সাকসেস, যেমন ধরুন গ্রামীণ ফোনের নীলোরে স্টক মার্কেটে আছে মাত্র 2.39%-এর মতো, ওর টোটাল যে ওনারশিপ এর মানে প্রাইভেট ইনভেস্টরদের জন্য, আপনার আমার মতো যারা রিটেল ইনভেস্টর, আমাদের জন্য তার কোনো শেয়ারই নেই, অনলি 2% 2 to 3% দেওয়া আছে। ইউনিলিভার কনজিউমার্স খুঁজে দেখেন 1 to 2%। এগুলো একটা স্ক্যাম। স্টক মার্কেটে মানে আমরা যাচ্ছি বলে একটা স্ক্যাম করেছে, আমি আশা করি ওনারা শুনছেন। ইউনিলিভারের মতো এত বড় একটা কোম্পানি, তুমি 1 থেকে 1.5% দিয়ে তুমি 2.5% ট্যাক্সের সুবিধা নিচ্ছ। এবং কালকে আমাকে বাংলাদেশের যিনি লিডিং ব্রোকারেজ হাউস লঙ্কা বাংলা সিকিউরিটিজ, সেটার মাননীয় এমডি ম্যানেজিং ডিরেক্টরের সাথে আমার মিটিং ছিল, উনি বলেছেন ওরা ওই ট্যাক্সের টাকা বাঁচিয়ে ডিভিডেন্ড দিচ্ছে, কারণ 15 থেকে 16,000 কোটি টাকা হয়। গ্রামীণ ফোনের আপনি জানেন ট্যাক্সেবল ইনকাম কত? গ্রামীণ ফোনের মিনিমাম 7 থেকে 8,000 কোটি টাকা, তাহলে এর মধ্যে আপনি 2.5% একই কাজ করছে স্কয়ার করছে, যে ইউনিলিভার কনজিউমার করছে। আর আরেকটা ডে লাইট রবারি, বিশ্বাস করবেন মেরিকো বাংলাদেশ নামে একটা কোম্পানি আছে, যে ইয়ের আই থিঙ্ক নারকেল তেলের একটা কোম্পানি আছে না আমাদের কনজিউমার প্রোডাক্ট করে। হ্যাঁ, তো এই মেরিকো বেশ ভালো মার্কেট ক্যাপ, হাজার কোটি টাকা প্রফিট, ওই 2.5% সুবিধা তারাও পাচ্ছে। মানে অন্যরা মানে বলতে চাচ্ছেন এই 2.5% এর সুবিধা নিয়ে ডিভিডেন্ড হিসেবে যাচ্ছে, এটা মিসইউজ করছে ওরা। মনে করুন আপনার টোটাল 10 কোটি শেয়ার আছে। আচ্ছা, আপনার এটা যদি আমি বুঝিয়ে বলছি, আপনার ধরুন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, আমি একটা বিজনেস চিন্তা করি, এখানে 10 কোটি শেয়ার আছে, আপনি 1 কোটিও দেননি, আপনি কয়েক লাখ শেয়ার শুধু শেয়ার বাজারে দিয়েছেন, বাকিটা ডাইরেক্টররা। এখন যে ডিরেক্টরস, ইনস্টিটিউশনাল ওনার্স এবং ওই যে প্যারেন্ট কোম্পানি অরিজিনাল ইউনিলিভার, হ্যাঁ, এখন সেখানে পুরো রেভিনিউ তো আপনি পুরো 10 কোটি শেয়ারের উপর পাচ্ছেন। কিন্তু সরকার যেই কারণে সুবিধাটা দিচ্ছে সেটা আসলে কোনো বেনিফিট মানুষ পাচ্ছে না। মানুষ শেয়ার কিনতে গেলে সে শেয়ার পাচ্ছে না। আচ্ছা, এই ক্ষেত্রে এটা মেরিকো করছে, আমি নাম ধরে বলছি, মেরিকো ইজ ডুইং ইট, নাম ধরেই বলেছে, ইউনিলিভার ইজ ডুইং ইট, গ্রামীণ ফোন ইজ ডুইং ইট, and also Square and others, few others. Okay. এরা আপনার আমার জন্য, এটা আমার মাই ডিয়ার স্মল ইনভেস্টার্স, তোমাদের সাথে একটা প্রতারণা করা হয়েছে। আমি এই প্রসঙ্গে আমাকে আপনি আমার কথা আপনি মানে ইনভারবাটিম বিশ্বাস করার দরকার নেই। ইউ জাস্ট কল দ্য ম্যানেজিং ডিরেক্টর অফ লঙ্কা বাংলা সিকিউরিটিজ,
ওর যে কোনো ব্রোকারেজ হাউস যাকে আপনার বিশ্বাস হয়, না আপনাকে আমি আস্থা নিচ্ছি, তাকে আপনি আপনাকে আমি এই কারণে তাহলে আমি সম্পূর্ণ প্রশ্ন করতে হ্যাঁ, এবার নাকি 10% চেয়েছে তারা, না এবার আমি তারা সম্পূর্ণ প্রশ্ন 10% ট্যাক্স কম দিতে চায়। আচ্ছা, কিন্তু কোনো থ্রেশহোল্ড ঠিক করা হলো না যে তুমি কত পার্সেন্ট শেয়ার। কিন্তু সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন তো এটার দেখভাল করবে। হ্যাঁ, দেখভাল তো করার কথা, কিন্তু সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের এক একজন 10 থেকে 12-13 বছর যারা চেয়ারম্যান ছিলেন, আপনাকে যখন আমি মানে আপনার রিঅ্যাপয়েন্টমেন্ট দেব, বলুন ধরুন আমি এখন ডিন আছি 2 বছর, আমাকে যদি আরেকবার এক্সটেনশন দেয় তার মানে আমার ওনারা কার্যক্রমে সন্তুষ্ট। তাহলে আমাদের তো এর আগে 2জন এসএসসি চেয়ারম্যানকে আমরা দেখেছি বিসেকের, যে তারা কয়েকবার করে, আমারই শিক্ষক, একজন আমার শিক্ষক আরেকজন আমার ছাত্র, সো আই লাভ দেম অ্যান্ড আই রেসপেক্ট দেম অ্যাজ মাই কলিগস, কিন্তু ওনাদের সময় তো এগুলোকে হাত দেয় নাই এবং ওনারাও হাত দেন নাই। কারণ কোয়েশ্চেন ইজ দিজ আর মানে কেউ ইকোনমিক, ওই যে বললাম যে ব্যাপারটা আপনি, আমার মনে হয় আপনিও এই কনভারসেশনটা এর আগে শুনেছেন, সবাই বলেছে 2.5% বেনিফিট দাও, এবার 5% করে দিলাম। মাননীয় অর্থমন্ত্রী হয়তো ওদের কথায় মুগ্ধ হয়ে বলবেন ঠিক আছে, যারা লিস্টেড তারা 5% কম ট্যাক্স দিবে। আমি মনে করি প্লিজ মিস্টার মিনিস্টার ডোন্ট ডু ইট, অথবা তাদেরকে বলুন যে একটা থ্রেশহোল্ড ঠিক করে দিন। যেই সম্পূরক প্রশ্নে আসতে চাচ্ছিলাম সব শেষে, সেটা হলো তাহলে এনবিআর এর কি কোনো অ্যাসেসমেন্ট থাকে না? এনবিআর তো এক একটা ধরেন নীতি করলো, কৌশল করলো, কিন্তু এনবিআর অ্যাসেসমেন্ট কেন করে? এনবিআর এর যে ক্যাপাসিটি, জি, সেটা লিমিটেড টু, ধরুন আমি যদি ছবি তুলে দেই, সেই ছবির উপর আপনি একটা স্লাইস বসাতে পারেন। আমি আপনাকে বললাম যে দিস আর মাই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস অ্যান্ড দিস ইজ মাই রেভিনিউ, এটা আমার স্যালারি, আপনি স্যালারির উপর ট্যাক্স নিয়ে যান, 30% 25% জানেন, অথবা দিস ইজ মাই সেভিংস, ইন কেস অফ কোম্পানিজ আমরা সারপ্লাস মানে প্রফিটের উপর। এখন এই অ্যাকাউন্ট যদি আমি না বানাই, বাংলাদেশে কোম্পানির সংখ্যা লক্ষ লক্ষ, শুধু রেজিস্ট্রার অফ জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস, সেখানেই আমি এখনকার মানে কারেক্ট নাম্বার জানি না, আমি মনে করি যে কয়েক লক্ষ হবে। মানে আমি যখন নিজে ফিল্ড ওয়ার্ক করেছিলাম তখন ছিল 84,000, সে অনেক আগে। এর মধ্যে লিস্টেড কোম্পানি হলো মাত্র 356, তার মধ্যে অর্ধেকের বেশি অ্যাকাউন্টস আপ টু ডেট করে না। সো তার বাইরে যে ইনক্লুডিং এই যে আমরা যে এখন টেলিভিশনে বসে আছি, ধরুন এই যে মেঘনা গ্রুপের সেদিন পত্রিকা দেখলাম যে টার্নওভার হচ্ছে 32,000 কোটি টাকা। এখন ট্যাক্সের ফাইলে ওনারা যে অনেকগুলো কোম্পানি আছে, শেলটেকে যেমন অনেকগুলো কোম্পানি আছে, বাংলাদেশের রিয়েল এস্টেট ফিল্ডে তেমনি আরও বড় বড় অনেক কোম্পানি আছে, ধরুন শান্তা, তারপর সাউথ ব্রিজ, অ্যাসেট ডেভেলপমেন্ট, এদের রেভিনিউর ক্রেডিবল কোনো অডিট, ক্রেডিবল কোনো ইনফরমেশন এনবিআর এর কাছে নেই। এটা আমি অ্যাকুরেট মানে নাম্বার বলতে পারবো না, কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি নেই। এজন্য যে বাংলাদেশের অডিটিং তো ইজ ইন শ্যাম্বলস। বাংলাদেশের নীলরি আমাদের সবচেয়ে বড় সেক্টর স্টক মার্কেটের, সেটা হচ্ছে ব্যাংকিং সেক্টর ইন টার্মস অফ মার্কেট ক্যাপ, এবং ভেরি লার্জ অর্গানাইজেশন, তাই না? এবং সেখানেও কিন্তু তারা ওই যে 2.5% কথা বললাম, আমার নিজের ব্যাংক, ধরুন আমি নর্থ সাউথে কাজ করি, আমাদের নর্থ সাউথের বর্তমান চেয়ারম্যান যিনি মিস্টার কায়সার, ওনারা যে ব্যাংকের চেয়ারম্যান, উনিও একটা ব্যাংকের কদিন আগে চেয়ারম্যান ছিলেন, সেটা তো লিস্টেড। এরা 3,000 কোটি টাকা গ্রুপে ঢুকেছে, 4টা ব্যাংক, ওরা বলেছে 3,000 crore ক্লাব। আচ্ছা, আপনার কাছে আমি ফেরত আসবো এর উপর তো একটা ব্রেকের পরে, আসুন একটা জি, আমরা অন্যের কাছে একটু ফেরত যাব, তারপরে আবার স্টুডিওতে ফিরবো। অধ্যাপক নীলরমি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাজেটের আরো নানা দিক নিয়ে আলোচনার জন্য আমরা আবারও ফিরবো আপনার কাছে। দর্শক, এখন বাজেটে নিচ্ছি একটা বিরতি, সাথেই থাকুন। বাজেট এলেই কোন পণ্যের দাম বাড়বে আর কোন পণ্যের দাম কমবে সেটি নিয়ে মানুষের সবচেয়ে বেশি আগ্রহ থাকে। আমরাও জানতে চাই এবার বাজেটে অর্থমন্ত্রী আমাদের জন্য কোথায় আসলে স্বস্তি রেখেছেন, বাড়তি দামের অস্বস্তি যুক্ত হচ্ছে বা কোথায় কোথায়। আর এসব নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে স্বাগত জানাচ্ছি আমাদের সহকর্মী হোসেন জাহিদকে। জাহিদ, আপনাকে আমাদের স্টুডিওতে আবার স্বাগত। আপনি সকাল থেকেই যে বিষয়টি নিয়ে কাজ করছেন সেটি আসলে বাজেট এলেই জনগণের বা সাধারণ মানুষের সবচেয়ে বেশি আগ্রহের জায়গা, অর্থাৎ কোন পণ্যগুলির দাম বাড়বে এবং কোন পণ্যগুলির দাম কমবে। এই বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে আমরা এক নজরে দেখে নিতে চাই। অনেক কিছুক্ষণ আগে দেখছিলাম একটি গণমাধ্যম শিরোনাম করেছে এমন যে আসলে সাধারণ মানুষের ভাষ্য এমন যে আমি জিডিপি বুঝি না, প্রবৃদ্ধি বুঝি না, আমি বুঝি কোনটার দাম কমলো কোনটার দাম বাড়লো। তো কাজে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম, আমি আবারও আলোচনা করতে চাই। শুরুতে আসলে কোন কোন জিনিসের দামটি কমছে
এবং সেই পণ্যের তালিকায় কিন্তু শুরুর দিকেই থাকবে সোলার প্যানেল কিংবা সোলার পাওয়ার সংক্রান্ত সকল কার্যগুলি আছে সেগুলো। সোলার প্যানেলে যে লিথিয়াম এবং গ্রাফিন যে ব্যাটারি সেটি উৎপাদন করতে কিন্তু অন্য এবার একেবারেই করমুক্ত রাখার সুপারিশ করা হয়েছে। তারপরে আছে জীবন রক্ষাকারী ওষুধ, সেখানে কিন্তু প্রায় 60টি ওষুধের কাঁচামাল যেটি জীবন রক্ষাকারী তার কিন্তু করমুক্ত রাখার ব্যাপারে সুপারিশ করা হয়েছে। ডায়ালিসিস ফিল্টারের ক্ষেত্রেও কিন্তু অগ্রিম যে করটি রয়েছে সেটি কমানো হবে, যার ফলে ডায়ালিসিস করতে আগে যে খরচটি হতো সেখান থেকে ন্যূনতম কিন্তু 600 টাকা কম লাগবে আগের তুলনায়। হার্টের রিং যেটি সেটিও কিন্তু 10% অগ্রিম কর ছিল, সেই অ্যাডভান্স ট্যাক্সটাও কিন্তু এবার কমানোর জন্য সুপারিশ করা হয়েছে। দেশীয় টেলিভিশন এবং দেশীয় ফ্রিজ এটির আগে ছিল 15% যে হারটি ছিল সেটি কমিয়ে একেবারে অর্ধেক করা হচ্ছে 7.5%। কাজেই যেই টিভিটি কিংবা যেই ফ্রিজটি আপনি 50,000 টাকা দিয়ে কিনছিলেন সেটি কিন্তু প্রায় 3 থেকে 4,000 টাকার মতো দাম আপনি কম দামে কিনতে পারছেন, মানুষ সেটি কিনতে পারছেন। পরের আমরা একটি যে জিনিস দেখছি সেখানে আসলে কোন কোন জিনিসের দাম যে কমছে তার মধ্যে কিন্তু কম্পিউটারটাও কিন্তু এখানে উল্লেখযোগ্য আছে। সেখানে কম্পিউটারের পাশে প্রিন্টার, এই দুটোকে আমি এক করে বলতে চাই। এটি অতীতে 5% উৎসে কর ধারণ করা হতো কিংবা কর্তন করা হতো, সেটি কমিয়ে কোনো কোনো ক্ষেত্রে 1%, কোনো কোনো ক্ষেত্রে 2% কিসের কর করা হচ্ছে। এর পাশাপাশি গিজার, ওয়াটার পিউরিফায়ার, ইলেকট্রিক আয়রন, এই সকল ইলেকট্রিক পণ্যগুলো, এর পাশাপাশি দেশীয় ওয়াশিং মেশিন, এই সকল পণ্যগুলো আমরা দেখেছি অন্যান্য ইলেকট্রিক পণ্যের দাম যখন বাড়তির দিকে সরকার কিন্তু এই সকল বিষয়ে করটি কমিয়েছে। এই কারণে অর্থাৎ দেশে উৎপাদিত যে ইলেকট্রনিক পণ্য সেই খাতটিকে সরকার আসলে প্রাধান্য দিচ্ছে, যাতে করে এটি উৎপাদনটা বেশি মানুষ আগ্রহ বোধ করে, ব্যবসায়ীরা আগ্রহ বোধ করে, একই সঙ্গে দেশীয় পণ্যের যে বিস্তার সেটিও কিন্তু যাতে ভালোভাবে হয়। আমরা পরবর্তী স্লাইডটি দেখে নিব, সেখানে মূলত দাম কমতির দিকে সেখানে সেই বিষয়ে আরও আলোকপাত করতে চাই। সেখানে মোবাইল ফোন, সিম কার্ড, ব্যাটারি, আপনি খেয়াল করে দেখবেন সিম কার্ড সেটি অতীতে কিন্তু নিবন্ধন করতেই 300 টাকা লাগতো, সেটি কমানো হচ্ছে। একই সঙ্গে সাধারণ সিম কার্ড তার পিছনে কিন্তু অতিরিক্ত 5% কর ছিল নিবন্ধন করার ক্ষেত্রে। গ্রাহকরা অথবা বুঝতে পারতেন না, কিন্তু ক্রয় করতে গিয়ে কিন্তু এর ভিতরে কিন্তু যুক্ত ছিল। সেই মোবাইল ফোন, সিম কার্ড, সিম কার্ড সব ক্ষেত্রেই কিন্তু আসলে সেই করটি কমানো হচ্ছে। এর পাশাপাশি ব্যাটারি, স্বর্ণালঙ্কার নিয়ে একটি কথা বলতে চাই। যেহেতু আপনি দেখেছেন বিগত 1 বছর ধরেই প্রত্যেক মাসে কয়েকবার কিন্তু দামটি বর্ধিত ছিল, সেই বাড়তি দিক থেকে কমিয়ে কিন্তু এবার 5% এই বাজেটের মাধ্যমে সুপারিশ করা হয়েছে স্বর্ণালঙ্কারের দাম আসলে কমানোর জন্য। আশা করা যায় যে কিছুটা হলো স্বর্ণের দাম কমবে, বেশ কমবেই। এবং যারা আসলে মজা করে থাকে আসলে এই স্বর্ণালঙ্কারের জন্য আসলে তারা বিয়ে করতে পারছেন না কিনা, সেই মজার ছলে সেই একটি সুখবর এবং স্বস্তির খবর। দেশীয় ল্যাপটপটাও কিন্তু আসলে সেই দেশীয় ফ্রিজ এসির মতোই কিন্তু একেবারে সামঞ্জস্যপূর্ণ। দেশীয় পণ্যের ক্ষেত্রে সরকার যেটি উদাসীন ভাব নয়, বরং বেশি আন্তরিক, সেটিও কিন্তু আসলে দেশীয় ল্যাপটপের ক্ষেত্রেই বা দেশীয় স্কিন কেয়ার সেক্ষেত্রে কিন্তু প্রতিফলিত হচ্ছে। অন্য আমরা নেক্সট স্লাইডটা দেখতে চাই, সেখানে আসলে কোন কোন বিষয়গুলোকে প্রাধান্য দেওয়া হচ্ছে। এখানে আসলে দাম কমার দিক থেকে ধান, চাল, গম, আপনি খেয়াল করে থাকবেন যে 60টি কাঁচামালের যে পণ্য, 60টি এইসব খাদ্যপণ্য তার উৎসে কর কর্তন করা হতো, সেটি কোনো কোনো ক্ষেত্রে 5% ছিল, কোনো কোনো ক্ষেত্রে 4% ছিল। কিন্তু এবারই খুব চমকপ্রদ একটি বিষয়, সেটি 0.5%, অর্থাৎ 4.5% কিন্তু কর্তন করা হচ্ছে, যার ফলে প্রান্তিক পর্যায়ে ধান, চাল, গম, আলু, পেঁয়াজ এবং গবাদি পশুর যে সকল পণ্যগুলো তাদের খাদ্য অভ্যাসের জন্য যেগুলো প্রয়োজন ছিল সেগুলো কিন্তু সামগ্রিকভাবেই 4.5% কিন্তু কমানো হচ্ছে। কাজে এটি কিন্তু আশা করাই যায়, এটি আশায় বুক বাঁধাই যায় যে আসলে কৃষকের ধান, চাল হয়তো বা তিনি বিক্রয়ের ক্ষেত্রে একটু যেমন কম দিয়ে বিক্রি করতে হচ্ছে, যারা আমরা কিনতে চাচ্ছি তাদের ক্ষেত্রেও কিন্তু আসলে এই 4.5% কমতি দিয়ে, কম টাকা দিয়ে আমরা কিনতে পারবো। কাজেই এটি একটি স্বস্তির বার্তা অবশ্যই নিয়ে আসতে পারে। আমরা পরবর্তী স্লাইডে যেতে চাই। আমরা অনেক দাম কমা নিয়ে আসলে কথা বললাম, কিন্তু দাম বাড়তির দিকে আমাদের অস্বস্তি কোনটি তৈরি করতে পারে। যদিও মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত তাদের জন্য হয়তো বা খুব বেশি অস্বস্তির খবর এখানে তৈরি করছে না, যারা উচ্চবিত্ত তাদেরকেই কিন্তু এখানে ধরা হয়েছে। দেখুন, বিলাসবহুল গাড়ি, এনবিআর তথ্য মতে দেশে এই মুহূর্তে 3000 সিসির অতিরিক্ত যে সকল গাড়িগুলো রয়েছে সে সংখ্যাটা কিন্তু খুবই কম, 5228টি। কাজেই 3500 সিসি যে সকল গাড়িগুলো রাস্তায় চলবে তাদেরকে অতিরিক্ত কর দিয়েই চলতে হবে, এবং তারা কিন্তু সেই উচ্চবিত্ত শ্রেণীর মধ্যেই পড়ে। নিকোটিনের ক্ষেত্রে আপনি খেয়াল করে দেখবেন, এখানে নিকোটিনের যে সিগারেটের যে সেই ইয়েটি রয়েছে, যে সেটি কিন্তু 300 থেকে 350% সেই করটি কিন্তু অতিরিক্ত আরোপ করা হচ্ছে। 4টি শ্রেণীতে আমরা প্রতি বছর দেখে আসছি ক্রমাগত সিগারেটের দাম বাড়ানোর একটি থাকবেই। করা হচ্ছে। এর পাশাপাশি দাম আরো কিন্তু কিছু পণ্যের দাম বাড়বে। খেয়াল করে দেখুন, এখানে পাঙাশ মাছের ফিলেট, যেটি কিন্তু পাঙাশ মাছের দেশে চাষ করছেন, পাঙাশ মাছের ফিলেটটা কিন্তু অধিকাংশ ক্ষেত্রে বিদেশ থেকে আনা হচ্ছে। এই বিদেশি পণ্যের উপর নির্ভরতা, সেটি কিন্তু দিন শেষে আপনাকে বেশি দাম দিয়ে কিনতে হবে। 1200 থেকে 1600 সিসির গাড়ি, যেটি কিনা ফসিল ফুয়েল দিয়ে চলে, অর্থাৎ সেটি কিনা জীবাশ্ম জ্বালানি দিয়ে চলে, অকটেল, পেট্রোল, ডিজেল, সেইগুলো গাড়িগুলো কিন্তু অতিরিক্ত কর দিয়ে কিন্তু কিনতে হবে। নিকোটিন পাউচের কথা একটু আগেই বলেছিলাম, সিগারেটের সঙ্গে নিকোটিনের সঙ্গে সেটি অতিরিক্ত কর কিন্তু আরোপ করা হবে। এর পাশাপাশি আমদানি গাছ, ডিটারজেন্ট এবং আমদানি ওয়াশিং মেশিন, আপনি যেই মেশিনটি দেশে উৎপাদন করছেন, আমদানি ওয়াশিং মেশিন, সেটির ক্ষেত্রে একটু স্বস্তি থাকলেও যদি আপনি বিদেশি পণ্য ব্যবহার করতে চান
সেটি যেমন একসঙ্গে আপনার ব্যয় বেশি বহন করতে হবে, একই সঙ্গে আমদানি গাছের ক্ষেত্রেও আপনি সেটি বনসাই বলেন কিংবা অন্য সৌন্দর্য বর্ধনকারী অন্য গাছ বলেন, যদি আমদানি করে নিয়ে আসেন সেটি কিন্তু বেশি দাম দিতে হবে। এবং অনেক একটু যুক্ত করতে চাই, কেন আসলে এই উচ্চবিত্তের এই দামগুলো বেশি রাখা হচ্ছে? সরকারের যুক্তি, এটির কারণে আমার অনেক রিজার্ভের হাত পড়ছে, অনেক ডলার বেশি খরচ হচ্ছে, কাজেই এই বেশি পরিমাণে খরচ দিয়েই মূলত উচ্চবিত্তের কাছে এই শখ পূরণ করতে হবে। অন্যায় হোসেন জাহিদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা পরবর্তীতে আবার অন্য কোনো আলোচনায় ফিরবো আপনার সাথে। দর্শক, বাজেট এলেই কোন পণ্যের দাম বাড়বে, কোন পণ্যের দাম কমবে, সেসব নিয়ে মানুষের একটি আগ্রহের জায়গা থাকে। সেসব বিষয় নিয়ে আমাদের সাথে বিশ্লেষণে যুক্ত ছিলেন আমার সহকর্মী হোসেন জাহিদ। আমরা এখন বাজেটের এই পর্যায়ে আমরা আরও একবার একটু ফিরতে চাচ্ছি আমাদের অপর স্টুডিওতে, যেখানে আছেন অধ্যাপক শর্মিন নীলর্মী। আমরা বাজেটের অন্যান্য বিষয় নিয়ে আলোচনার জন্য আমরা আবারও ফিরছি অধ্যাপক নীলর্মীর কাছে। নয়, দর্শক মণ্ডলী, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে সারাদিন ধরেই আমার সহকর্মীরা বিভিন্নভাবে জানানোর চেষ্টা করছেন যে এই বাজেটের মাধ্যমে কোথায় কোথায় জিনিসপত্রের দাম বাড়তে পারে, দাম কমতে পারে, কি কি প্রণোদনা রয়েছে, জনজীবনে কিভাবে একটু স্বস্তি আসতে পারে বা কোথায় কোথায় চাপ বাড়তে পারে, সেই জায়গাগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে। আমরা আশা করব যে 3টার সময় যে বাজেটটা পেশ হয় তারপরে আমরা আরও সুনির্দিষ্টভাবে আপনাদের কাছে কিছু তথ্য দিতে পারবো। আমাদের সাথে রয়েছেন ডক্টর ওয়ারেসুল করিম, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ডিন, বিজনেস এবং ইকোনমিক্স ফ্যাকাল্টি। আপনার সাথে কথা বলছিলাম স্টক মার্কেট নিয়ে, আপনার সাথে কথা বলছিলাম অর্থায়ন নিয়ে। এই পর্বে বাজেটের ব্যয় দক্ষতাকে মাথায় রেখে আপনার কাছে বিশেষ প্রশ্ন, যে টার্গেটগুলো করা হয়েছে মিড টার্ম জিডিপির যে গ্রোথ দেখা হয়েছে 8% উপরে, ইনফ্লেশন 6% নিচে, এই যে মানে মিড টার্ম এবং 1 বছরের জন্য যে আমাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, এগুলো কতটুকু বাস্তবায়নক বলে মনে হচ্ছে এবং কিভাবে এটার কাছাকাছি আমরা পৌঁছতে পারি? হ্যাঁ, এগুলো খুবই হতে পারলে ভালো হতো। আমি মনে করি ডিজায়ারেবল, কাঙ্ক্ষিত কতগুলো লক্ষ্যমাত্রা ঠিক করেছেন সরকার। যেমন ইনফ্লেশন, এবারে ওনারা চাচ্ছেন যে 26-27 আসবে 7.5% ইন 12 months, বাট ইন 4 years, ফাইন্যান্সিয়াল ইয়ার 31, যেটা 4 বছর পর আসবে, 27, 28, 29, 30, 31, 4 বছরের মাথায় 5%। সো অ্যাগেন ইটস এ ড্রিম ইনফ্লেশন। বাংলাদেশে কখনোই 5% ছিল না। আমার মনে হয় ইন এ সেন্স বর্তমান যারা ক্ষমতায় আছেন ওনাদের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন ক্ষমতায় এসেছিলেন তখন একবার কিন্তু চালের দাম 8 টাকা থেকে আমরা 3.5 টাকায় কমেছিল। সো দেয়ার ওয়াজ এ টাইম, মেবি ওনার সময় ভালো ছিল একটা টাইম। আর বিএনপির প্রথম আমলে একবার কিন্তু জিনিসপত্রের দাম অনেক কমেছে। অ্যাটলিস্ট গাড়ির দাম দেখলাম 2 লাখ টাকায় স্টেশন ওয়াগন গাড়ি পাওয়া যায়। বলতে আপনি মানে জিয়াউর রহমানের পরে 90s এর কথা বলছেন? হ্যাঁ, জিয়াউর রহমান সাহেব হ্যাঁ, আর্লি 90s, হ্যাঁ, 91, 92। ইভেন আওয়ামী লীগেরও কিন্তু প্রথম টার্মে প্রাইস লেভেল ওয়াজ মাচ মোর টলারেবল। দুই দলেরই প্রথম 5 বছর পরবর্তী বছরগুলো চেয়ে স্লাইটলি বেটার ছিল। যাই হোক, এখন এবং ডক্টর ইউনূসের সময় কিন্তু আপনার মনে আছে যে ওনারা যখন হলো আপরাইজিং হলো, তারপরে রমজানে কিন্তু জিনিসপত্রের দাম সাংঘাতিক ঠান্ডা ছিল, মানে আমাদের নাগালের মধ্যে ছিল, অ্যাটলিস্ট ওভাবে এক্সরবিটেন্টলি হাই হয় নাই। এখন 5% ইনফ্লেশন আমি মনে করি যে অ্যাজ এ গোল, ওই যে এলিউসিভ গোল যেটা আমরা বলি যে আমরা ধরতে চাই কিন্তু ধরতে পারি না, আমি মনে করি না যে এটা বাস্তবসম্মত। এখন বাজেট করার সময় ওনাদের যে কনভারসেশনটা হওয়া উচিত উইথ দ্য পিপল, যে আমরা আপনাদেরকে অবাস্তব কিছু বলতে চাই না, কারণ কদিন পর তো এই ওয়াদার এগেনস্টে আমাকে আপনি অ্যাকাউন্টেবল করতে পারেন। এটা আমাদের একটা বড় সমস্যা। আমি পরে যদি সময় পাই আসবো, যে আমাদের 6 মাস পর আবার আমাকে ইউ ডোন্ট হোল্ড মি টু অ্যাকাউন্ট। আচ্ছা, তারপরে জিডিপি গ্রোথ এটা খুবই হাই, এখন আমাদের অ্যাবাউট 4.1, এই গত প্রায় পরপর 2 বছর ওনারা 4 বছরের মাথায় ধরেছেন 8.5% অন অ্যাভারেজ। এটাও অ্যাচিভ করা সম্ভব না। সরকার কি তার একটু বেশি বলছেন? সরকার জিডিপির 4.5, এর আগে 4.1, তার আগে 3.6। মানে যাই হোক, আর বাংলাদেশের জিডিপি নিয়ে তো জিডিপিকে এমনিও কেউ বিশ্বাস করে না, তাই না? যে 55 লাখ কোটি টাকার ইকোনমি, বা কেউ বলছে 62 লাখ কোটি টাকার ইকোনমি। তাহলে ডক্টর দেবপ্রিয়া ভট্টাচার্য ওনারা যে হোয়াইট পেপার করলেন, ওনারা বললেন যে প্রায় 20% করে সব কিছু ইনফ্লেটেড, তাই না? আমাদের মনে আছে একবার বিনিয়োগ বোর্ডে যে $1 বিলিয়ন, যেটা রিয়েল ডলার্স, যে বিনিয়োগ বোর্ড একটা কথা বলছে, আমাদের বাংলাদেশ রেজিস্টার্ড এবং
হাতে পাওয়া দুটোর মধ্যে হ্যাঁ, পার্থক্য হ্যাঁ। আছে। যাক, এখন কোশ্চেন হলো আমাদের আসলে 8.5%, আমি মনে করি ইভেন 4 বছরের মধ্যে এই জিডিপি আমাদের ইভেন প্রয়োজনও নেই। আমাকে যদি আপনি স্টেডি 7%ও ডেলিভার করতে পারেন, দেখুন আমরা 10 বছরে ডাবল হয়ে যাব। হ্যাঁ, এই আমাদের যখন 90s-এ আপনার মনে আছে যে এই যে নিউ এক্ষেত্রে একটা মানে চ্যালেঞ্জ তো আছেই। এখন এই চ্যালেঞ্জ চ্যালেঞ্জ আপনি অতিক্রম করতে পারবেন না। গ্লোবাল প্রাইস হাইকেরও তো একটা চ্যালেঞ্জ আছে, কিন্তু right? এই চ্যালেঞ্জটা অতিক্রম করার জন্য গ্রোথ দরকার, গ্রোথের জন্য লোয়ার ট্যাক্স দরকার। ওটা আপনি সাইকেলের পেছনে আপনার তাহলে ব্যাকওয়ার্ড যেতে হবে, কিন্তু সে রাস্তা তো হাঁটছে না। লোয়ার ট্যাক্স হলে আমি লোয়ার ট্যাক্স হলে, হ্যাঁ, লোয়ার ট্যাক্স হলে আমার রেভিনিউ কালেকশনও বাড়বে, কারণ লোয়ার ট্যাক্স হলে মানুষের ভয় কমে যাবে। সেদিন একজন বলেছিলেন, আমি নাম বলতে পারি আপনাকে, ওনার নাম জনাব নাসিম মঞ্জুর, সবাই চেনেন, এপেক্সের সিইও। উনি একটা প্রোগ্রামে অন এয়ার বলেছেন যে এখন দেশে চলছে ট্যাক্স টেরোরিজম, ট্যাক্স সন্ত্রাস। সো ট্যাক্স সন্ত্রাস হবে কেন? ট্যাক্স, আমরা জানি ট্যাক্স এক ধরনের নেসেসারি হার্ম। ট্যাক্স কখনোই খুব একটা প্লেজেন্ট জিনিস না, তাই না? আমেরিকাতে বলে ট্যাক্স তো আমাকে দিতেই হবে, ট্যাক্স দিতে হবে, কিন্তু মৃত্যুর মতো। মৃত্যু যেমনি ওই যে মানে জন্মিলে মরিতে হবে, হ্যাঁ, আরবিতে কি বলে যে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, যে প্রত্যেক আত্মাকে মৃত্যুর স্বাদ নিতে হবে। তেমনি প্রত্যেক নাগরিককে ট্যাক্সের বিটার টেস্ট নিতে হবে, ফাইন, কিন্তু ট্যাক্সটা আপনি সহনীয় পর্যায়ে যদি রাখেন। আরেকটা কথা হলো, এটা যেহেতু ইউনিভার্সাল, যারই ইনকাম আছে, ট্যাক্সেবল ইনকাম আছে, যে বেতন পায় নিন আপনি, কিন্তু আপনি কাউকে কর ছাড় অথবা আপনার অদক্ষতার জন্য, ধরুন আপনার ক্লাসে আপনি জাস্ট বিকজ ইউ আর নট, মানে আপনি ডানে বায়ে ঠিকমতো তাকাচ্ছেন না, ভালো মনিটর করছেন না বলে 2-4টা ছেলে মেয়ে তারা একজনে থাকে, একজন দেখে নোট দিয়ে লিখে নিচ্ছে, পাস করে যাচ্ছে। এটা তো আপনার যে কমপ্লায়েন্ট স্টুডেন্ট, যে আপনার লয়াল স্টুডেন্ট, তার জন্য তো ফেয়ার হচ্ছে না আপু, তাই না? আমাদের উচিত হবে অ্যাজ দ্য সুপারভাইজার অফ দ্য, মানে উই আর প্রিজাইডিং ওভার দ্য ইকোনমি। এখানে 8.5% আপনি জিডিপির কথা আমি মনে করি না সম্ভব। তারপরে ইনভেস্টমেন্ট টার্গেট 40%, অ্যাগেইন ভেরি অ্যাম্বিশাস। এফডিআই টার্গেট 2.7, সবগুলাই অ্যাম্বিশাস। শুধু এবারের জিডিপি গ্রোথ রেট আমি মনে করি 6.5, এটা পসিবল। তাও আশা করতাম ভালো হতো যদি লোয়ার ট্যাক্স। আপনি নোটিস করেছেন কিনা যে এই পাবলিকেশনের আগে, বাজেটটা এখন অফিসিয়ালি আসে নাই, সরকার একটা অ্যানাউন্সমেন্ট কিন্তু দিয়ে ফেলেছে যে আমাদের আগামী 5 বছরের জন্য ট্যাক্স স্ট্রাকচার ইজ গোনা রিমেইন দ্য সেম। এবং এখন আসলে সেম না, আসলে কিন্তু বেড়েছে। যেমন 3 কোটির উপরে ইনকাম হলে একটা নতুন ট্যাক্স ইম্পোজ করা হচ্ছে, যেটা ওনারা মিলিয়নের ট্যাক্স এবার আসছে 35%। মানে আপনারটা তো হচ্ছে প্রপার্টি না, প্রপার্টি ইনকামের উপর একটা নিউ স্ল্যাব আসছে। ও আচ্ছা, নতুন স্ল্যাব 26-27 হবে না, সেটা বোধহয় 28-29 থেকে। জি 3 কোটির উপরে হলে 35%। এখন অনেকেরই 3 কোটি আছে, ওনাদের সাথে যদি সার্ভিস প্রপারলি দেন, যেমন ধরুন যারা বড় কোম্পানির শেয়ারের মালিক, ধরুন স্কয়ারের যে ভাই বোন যারা বড় বড় চাঙ্কের মালিক, তাদের তো ডিভিডেন্ডই পেয়ে যাচ্ছেন কয়েকশো কোটি টাকা করে। এই মানুষগুলো থেকে আপনি 35% ট্যাক্স নেওয়া ইজ ডাবল ট্যাক্সেশন। কারণ একবার কোম্পানি লেভেল আপনি ট্যাক্স দিচ্ছেন, এবং ডাবল ট্যাক্সেশন নিয়ে কোনো কথা নেই যে আপনাকে দুবার কেন ট্যাক্স দেবেন। আপনার প্রফিটের উপর একবার দিয়েছেন, সেই প্রফিটটা থেকে আবার যখন ওনারদেরকে আপনি ডিভিডেন্ড দিচ্ছেন, সেখানে আবার দিচ্ছেন। গ্রামীণ ফোন একই জিনিস সাফার করছে। আমি মনে করি যে স্পেন্ডিং কোয়ালিটি, আপনি আরেকটু বলেছেন যে এখানে হাত দেওয়া উচিত। যে যেমন ধরুন সেফটি নেট, শেষ করবো, সেফটি নেটে প্রায় 1.5 লক্ষ কোটি টাকা নিলর্মে, সেখানে অ্যাকচুয়াল বেনিফিশিয়ারদের হাতে তাদের কাছে কত টাকা পৌঁছাচ্ছে, তাই না? আর আমার ওভারহেডে কত টাকা, খুবই জরুরি। সেটা এনবিআর এরও অ্যাসেসমেন্ট জরুরি, আইএমইডি এরও। আরেকটা আননেসেসারি আমি রেজিস্টার করে রাখতে চাই এখানে, একদম স্কুল ফিডিং অ্যাবসলিউটলি আননেসেসারি, কারণ এখানে অনেক অ্যাফ্লুয়েন্ট বাচ্চা আসে, তাই না? আপনি ব্রেক টাইমলি পৌঁছানো, মানে লট অফ চ্যালেঞ্জেস। আমাদের কথা চলতে থাকবে। ডক্টর করিম, ধন্যবাদ। দর্শক মণ্ডলী, বাজেটের সময় চলে এসেছে, আমি আমার সহকর্মীর কাছে চলে যাচ্ছি। বাজেটের কিছু আপডেট নিয়ে নতুন অতিথির সাথে আবার ফিরবো।